হাসিনার আমলে এটাই করছো, তো এখন এটা শুরু করে এখন আবার ভারসাম্যের কথা বলো। ও আচ্ছা, আমরা এখন ক্ষমতা আসছি বা আসতে যাচ্ছি, এখন তোমাদের ভারসাম্য। এইটা আসলে মানে যেটা হয় আর কি, মানে পরাধীন হলে এ থাপ্পড় মারে ডান গালে আর ও মারে বাম গালে, এই অবস্থা আমাদের মিডিয়ার। যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পুরাই দিল, কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রোটেকশন নেই, কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম এর মধ্যে খুব একটা উত্তেজনা আছে, মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে, এরকম কেউ মনে করছে না। যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা যে ওই বলি যে স্বৈর শাসনকে আমরা সরাইছি, কিন্তু সরাই আমরা এই জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ, সেই লক্ষণটা দেখছি না। শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে, তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে? আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে, তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন? দেখেন এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন সেই কাভারেজটাই চলতে থাকবে? তাহলে অন্যদের কাভারেজটা কোথায়? তো এটা নিয়ে আমার ধারণা আছে মিডিয়া আসলে বিতর্কিত হবে। এত বাড়াবাড়ি করার দরকার ছিল না। অবশ্যই তারেক রহমানের আশাটা গণতন্ত্রের জন্য, বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশের, যেখানে বর্তমান গভর্নমেন্ট ফেল করাতে একটা শূন্য স্থানটা পূরণের জন্য একটা নেতৃত্ব দরকার ছিল, সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ। তো কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনার একটা প্রতিষ্ঠান, আপনি সারা দিন ব্যাপী যদি এটা করতে থাকেন তাহলে কেমনে হবে? সেটা তো উচিত না। তো ধরেন এটা আমরা করতে পারি, আমরা ধরেন ইউটিউব করি, ফেসবুক করি, আমাদের ইস্যু এটা, আমাদের সংক্ষিপ্ত কয়েকটা না কন্টেন্ট দেবো, আমরা সীমাবদ্ধ থাকতে পারি, না কিন্তু মিডিয়া না তো একটা দীপু বড় দীপু হাউস। দীপু জি। ভাই, আসলে আপনি কন্টেন্ট মানে করতেছেন, তার কারণ তো আসলে জনগণ চাচ্ছে। এখন জনগণের চাওয়াটাকে মানে আমরা যখন মিডিয়া স্কুলে পড়ছি তখনও তো একটা জিনিসই আমাদেরকে কর্নারস্টোন বলছে, যে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট দুই অর্থে, স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও। এখন এত মানুষের আগ্রহ তো আছে, মানে উনি আসবেন। আমি দেখছিলাম যে 2 দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন, তেরপল বিছিয়ে শুয়ে আছেন। আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। সাবির ভাই, আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর, এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোনো একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে, একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 আর ক্রিটিক্যালি দেখতে পারে না। এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না, বা এই পরিমিতি বোধটা একটু থাকা উচিত না? মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই, কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায়। সরি, আমি আরেকটু বলি, আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন, রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য। এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে, তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো। মানে আমাদের যে এই স্টার, মানে কেউ একটা স্টার হলে, সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে আমরা আমরা এটা হচ্ছে ওই ব্যক্তি বন্দনার প্রবণতা আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল। এটা আপনি কখনোই, আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো। এটা পশ্চিমা বিশ্বে বদলেছে, কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে। বিনোদনের ক্ষেত্রে রক স্টার এখন একটা একটা টার্মই হয়ে গেছে, যে রক স্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখে লোকজন চিৎকার করে, কেন্দ্রে দেয়, মানে আনন্দে ফেটে পড়ে। তো আমাদের রাজনীতিকরা এখনো সেই এই তারেক রহমানকে নিয়ে এখন একটা রক স্টার ইমেজ তৈরি হয়েছে, এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে, এবং বিএনপি নেতারাই তো তার আগমনকে জোনাকির আলো ছড়ানো আলোর সাথে তুলনা করছে। হ্যাঁ, সেদিন কালকে দেখলাম। তো এখন এটার একটা সমস্যা যেটা আছে, যে এই আমাদের রাজনীতিতে 1991 সাল কেন, তার আগে থেকেও দুই দলের উপর ভরসা করছে মানুষ, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং যখন তারা সুযোগ পেয়েছে, পর আরেকটাকে সুযোগ দিয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে। যে রাস্তাটা শেখ হাসিনা বন্ধ করে দিল 2011 সালে, আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে। এর ফলে বিএনপি ছাড়া আর তার কারোর উপর ভরসা নাই। এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে গত 1.5 বছরে, দেশটা তো এখন টোটালি একটা ললেস অবস্থায় চলে গেছে। সরকার, আপনি বলছেন ব্যর্থ, আমি তো বলবো সেই চতুর্দিকে ব্যর্থ, এবং এটা একটা নেতৃত্বের ব্যর্থতা। তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দেখছে যে তারেক রহমানই একমাত্র পথ, কারণ তারা আর অন্য কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না। তারা যে একটা কি বল ভারসাম্য বজায় রাখবে, তাদের তো সেটার জন্য তো বিকল্প লাগবে। কিন্তু তৃতীয় শক্তি কি? দ্বিতীয় শক্তি হচ্ছে জামাত, তারপরে তৃতীয় শক্তি কি? এনসিপি। আমার খুব জানতে ইচ্ছা করে, জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসাবে ভাবতে পারবে না? মানে মানে এতটা সমর্পিত কারো না কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে, কিন্তু জনগণ তো নিজেকে আত্মসমর্পণ করে খুব সহজে। হ্যাঁ,
এখন ব্যাপারটা হয়ে গেছে যে জনগণ নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না, জনগণের সবসময় নেতৃত্ব দরকার। আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওই জনগণকে নেতৃত্ব দিয়েছে তো রাজনীতিক এবং সামরিক রাইট নেতারা, রাইট এটা তো ভুললে চলবে না। তো মানুষের তো সেটা দরকার। তারা গত বছর যেটা প্রমাণ করলো যে জনগণ রাস্তায় নামলো শেষমেশ, আগস্ট মাসের শুরু দিকে এসে জনগণ রাস্তায় নামলো। এর আগে কিন্তু অ্যাক্টিভিস্টরা রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে, কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পতন একেবারেই অনিবার্য, তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে পড়লো। কিন্তু সেটার জন্য একটা নেতৃত্বের দরকার ছিল, একটা পরিস্থিতির দরকার ছিল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে, যে জনগণ যে মানে মানে বিবেচনা করে বিচক্ষণভাবে দুই তিনটা দলের মধ্যে তারা চুজ করবে, সেটা পারছে না। হয় একদিকে যাচ্ছে, নয় আরেক দিকে যাচ্ছে। আর তাদের চয়েস যখন জামাত, সেকেন্ড চয়েস যখন জামাত, তখন বাংলাদেশের মানে অবস্থাটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখতে পারেন। জামাতের পরে যারা আছে মধ্যপন্থী বা সেকুলার পার্টি, তারা কিন্তু হিসেবের বাইরে চলে গেছে। আর মানুষ তো দেখছে তারা 1% ভোটও পাবে না, তাহলে তারা তো তাদের কাছে কোনো চয়েসই না। সো এখন যদি তারেক রহমানকে কোনোভাবে সিংহাসনে বসানো যায়, গত সিংহাসনই পাবে, কারণ তারা একটা রাজা তৈরি করছে। তারা একটা রাজা তৈরি করতেছে। আমাদের একজন দর্শক, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসার আগে, আমাদের একজন দর্শক, উনি রবিউল আউয়াল টগর উনার নাম, এটা হাসিনা হলে খালেদ ভাইয়ের খুব ভালো লাগতো, না লাগতো না ভালো, গত 15 বছরে ভালো লাগে নাই আমার শেখ হাসিনাকে এরকম করাটা। দীপু ভাই, আপনার কাছে প্রশ্নটা হইলো যে একই প্রশ্ন, যে কিন্তু আমরা কিন্তু এইটাও লক্ষ্য করেছি, বিশেষ করে এটা বোধহয় ডিসেম্বরের 10 তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে, তারপরে ওনার মৃত্যুবরণ, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা, 2টা সংবাদপত্র অফিসে হামলা, আরও বিভিন্ন নাশকতা, এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা, উনি যদি দেশে ফিরে আসেন, দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায়, তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে। এটাও একটা ছিল। এই মনে করাটা কি রিয়েল, নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই? দিবু, আপনি কি মনে করেন? না না, কল্পনা, এটা বাস্তব। এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো, তখন সবাই টনক নড়লো এবং বুঝলো যে আহ, যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য একদম, যে উনি 10 জন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি, এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে। তো এই যে ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস্ট হলেন। তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়ায় গেল যে আসলে বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া বা প্রতিরোধ গড়ে তোলা, এগুলি ইনফরমেশন সবাই জানে। যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি সাড়া না দেয় ওসমান হাদি, তাহলে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থাপনা থাকবে না বাংলাদেশে। তো ভারতের আধিপত্যবাদী স্থাপনা কোনগুলি, সেই বয়ানগুলি তো বা ন্যারেটিভ গুলি তো আগেই তৈরি করা আছে। তো এটা ইনফরমেশন জানে না, জানে, এটা হতে দিল। তার মানে হলো যে একটা পরিকল্পিত ভাবে একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইউনূস গভর্নমেন্ট ফেল করছে, সুতরাং এটাকে কেন্দ্র করে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে। মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে, ঘটানোর মধ্য দিয়ে আরেকটা শক্তি ক্ষমতায় আসবে। এই ধরনের প্রবণতাগুলি মানে লক্ষ্য করা গেল। কারণ জানাজার দিনে যেখানে মানুষ শোকাহত, নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো, সেই দিনও একটা গ্রুপ দৌড়ায় গেল পার্লামেন্টের ভিতরে। না, কিন্তু দীপু ভাই, এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না? তারেক সাহেব, আমার মনে হয় যে এটা সম্ভবত হইতো না। কারণ রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে। বিএনপি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেনি। আজকে তারেক রহমান যে কথাগুলো বলছে, বারবার বলছে শান্তি শান্তি শান্তি, ঐক্য, তার মানে হচ্ছে যে নৈরাজ্যগুলি চলছে তার বিরুদ্ধেই কিন্তু তার অবস্থান। তাহলে তারেক রহমান যখন নিজে নেতৃত্বে থাকতো এবং তার আগেই রাজনীতির মাঠটা সে নিয়ন্ত্রণ করতো, তাহলে আর এই এনার্কিটা থাকতো না। এবং আমার ধারণা উনি আরো আগে আসলে আরো আগে নির্বাচনটা হয়ে যেত, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। আরো আগে আসার প্রসঙ্গে আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইতে পারি কি, সাবির ভাই, তারেক সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে, নাকি আরো একটু আগে আসলে, যেটা দীপু ভাই বলতে চেষ্টা করতেছিলেন যে অনেক রাজনীতির মাঠে অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম? আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল? উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না, মানে আমি ঠিক মানে জানি না, মানে ওনার আসতে বাধা কি ছিল? এটাই আমারও তাই মনে হয়। কারণ আমি একটু আগেই মতিউর রহমান প্রথম আলো এডিটরের উদ্ধৃতি দিলাম, যেখানে তিনি বলেছেন যে আরো আগে আসলে আরো ভালো হতো। এবং সেটাই ঠিক যে তারেক রহমান মানে শেখ হাসিনার পতনের
মাসখানেকের মধ্যেই তার চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোশিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল। সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপি নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে। এখন আমার একটা থিওরি, এটা একটা থিওরি, আমার কোনো প্রমাণ নেই, সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না, কারণ এটা তার একক সিদ্ধান্ত নয়, এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ, স্পর্শকাতর, যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে পারলেন না। তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের 12 তারিখে তার আগমনের, তার আসার তারিখটা ঘোষণা করা হলো। আমার মনে হয় যে যখন ওসমান হাদিকে গুলি করা হলো তখনই বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভয়ানক কোনো ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য। সেজন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতে হবে, না হলে এখনই আসতে হবে, না হলে নাই। কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে অন্যরাও গুলি খাবে, সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল। তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই হাদি ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা আমার থিওরি, এটার পক্ষে আমার কোনো প্রমাণ নাই। কিন্তু সাবির ভাই, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে, কত 7 বা 8 তারিখে জানি তফসিল ঘোষণা হইলো, সেইটা ঘোষণা হওয়ার পরে এই 29 তারিখের মানে নির্বাচনে অংশগ্রহণ করলে তো, আমি ওই সময় হিসাব করছিলাম, নির্বাচনে অংশগ্রহণ করলে তো 29 না 30 তারিখের মধ্যে তাকে আসতেই হইতো। 29 তারিখ বা 30 তারিখের পরে আসলে তো তার, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই যে তার এই পরিকল্পনা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবেন, হ্যাঁ, এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসতেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আমি এইভাবে অবশ্য এটা ভাবি না। আমি সবসময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন, কোন আসনে কে নির্বাচন করবো ওখানে তার নামও দেখছিলাম, আমি ভাবছিলাম যে ওইটা প্রায় ঠিক করা হয়েছে। যাই হোক, আমি একটু দিবু ভাইয়ের কাছে আসি। ও সরি সরি, আপনি বলতেছিলেন কিছু? না না, হ্যাঁ, এটা ঠিক যে বগুড়ার আসনে তার নাম বলা হয়েছিল, কিন্তু তখনও তো ওটা জাস্ট প্রাথমিক একটা ঘোষণা। প্রাথমিক একটা ঘোষণা, রাইট 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 রাইট। আচ্ছা দিবু ভাই, আমরা আজকে কিন্তু নানা ধরনের কথা বলি যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আসে তাদের বিভিন্ন রকম কথার ফলে বিভিন্ন রকম কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু বন্ধ করা, তাদের গলা টিপে ধরা বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া, এইটা সমাধান কিনা? মানে আমরা তো আসলে কথা বলতে থাকলাম যে আমরা সবাই কথা বলতে পারবো বা আমাদের প্রতিপক্ষকেও কথা বলতে দিব, সেই জন্য আমার ইনফ্লুয়েন্সে কেউ গিয়া একটা ভালো কাজ বা খারাপ কাজ করতেছে কিনা সেটার জন্য তো আমার তাদের এডুকেট করা প্রয়োজন বা তাকে কাউন্টার দেওয়া প্রয়োজন। আমি তাকে কি বন্ধ করার পক্ষে অবস্থান নিচ্ছি? যদি তাই করি, আগামীকাল যে কেউ এসে বলবে না যে দীপু ভাইয়ের চ্যানেল থেকে খুব বাজে ধরনের কথা বলা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, উনি গুজবের থেকে কথা বলছেন, মানে এটা তো আমরা কোথাও গিয়ে এটা শেষ করতে পারবো না। আপনার কাছে কি মনে হয়? আমি সাবির ভাইয়ের কাছে আপনার উত্তরটা শুনে সাবির ভাইয়ের কাছে আসছি যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা কিভাবে ডিল করবো। সোশ্যাল মিডিয়া কেন, এটা তো যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই তো এটা কোনটা উস্কানি আর কোনটা উস্কানি না, এটা একটা রাষ্ট্রের একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, যে পলিসিতে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের ইনভলভমেন্টটা থাকবে, তো তারা ডিসাইড করবে। তো এটা আমরা জানি না, ধরেন মানে 32 নম্বরে আগুন দাও, মানে এটা কি, মানে এটা কি কোন ব্যাকরণ আছে যেটা বুঝতে অসুবিধা যে এটা একটা উস্কানি? কিন্তু যদি বলা হয় না দিবু ভাই, আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারি না। মানে এই উস্কানি তো আমার কাছে কোনো মিনিং তৈরি করে না। মানে আমাকে 32 নম্বরে আগুন দাও কি এই মগবাজারে গিয়ে আগুন দাও জামাত ইসলামীর নেতার বাসায়, ওইটা কোনোটাই আমার কাছে কোনো কিছু মিন করে না। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে ওর কথার মূল্য আমার কাছে বিবেচিত হবে হচ্ছে আমার অবস্থান দিয়ে, তাই না? তো আমার জায়গা থেকে তো ওইটা আমাদের চেষ্টা করা উচিত। আর যদি কেউ মিথ্যা কথা বলে, গুজব বলে, সেটার আয়ু তো অনেক কম। মানে আমি তো সকালবেলায় এটা বুঝতে পারতেছি বা 2 মিনিট পরেই এটা বুঝতে পারতেছি, তাই না? এইটারে আমরা এত সিরিয়াসলি কেন নিব? মানে এটা আমাদের কি সমস্যা করবে? আমি যে কোনো অর্থে সোশ্যাল মিডিয়া হোক আর মেইন স্ট্রিম মিডিয়া হোক, কোনো মিডিয়ার গলা টিপে হত্যা করা বিশ্বাস করি না, কিন্তু একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। সেটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের আইনটা যদি নির্মোহভাবে প্রয়োগ হয়, তাহলে আমি যখন বুঝবো যে আমাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, আমি চাইলেই আমি আজকে বসে আমি বাংলাদেশের স্বাধীনতা নতুন করে ঘোষণা করতে পারি না, এটা রাষ্ট্রবিরোধী হবে। সুতরাং আইন কানুন তো থাকতেই হবে, কারণ আইন কানুন ছাড়া এমন কোন বিশ্বের এমন কোন দেশ নেই যেটা গণমাধ্যম কেন সবকিছুই নিয়ন্ত্রিত হয়। তো সুতরাং সেইটাকে মানে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, ওই যে অপব্যবহার হচ্ছে, আজকে হয়তো আমি মানে উস্কানি বা সহিংসতার জন্য অমুক মিডিয়াকে আমি দায়ী করলাম বা গণমাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে আমি গলা টিপে হত্যা করলাম, অন্যদিন দেখা যাবে যে এইটার সুযোগ ধরে আমি যে ভালো কাজটা করতেছি, আমার ভালো কাজটা যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারাও একটা ইস্যু ধরে আমাকে গলা টিপে হত্যা করলো। এই জায়গাটাই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এবং রাষ্ট্র গণতান্ত্রিক কিনা, রাষ্ট্র নিরপেক্ষ কিনা সেটা প্রমাণের জায়গায় ইনস্টিটিউশন গুলি যদি বিল্ড আপ হয়, গণমাধ্যম,
আমি অবশ্য আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু আমরা যেটাকে আসলে নতুন করে মব কালচার বা ইত্যাদি নামে দিছি সেটা আমাদের মধ্যে সারা জীবন ছিল। আমার মনে আসে যে খুব বেশি দিন আগে না একজন ভদ্র মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ছেলে ধরা সন্দেহে। পরে দেখা গেছে যে সে তার, এবং আমরা যে কোনো চোর পকেটমার 20 টাকা 25 টাকা মারলে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখি, পিটিয়ে মারি, মানে কি জানা কি করি, এগুলি আমরা খুব আগ্রহ করেই করি, এটা আমাদের মধ্যে সারা জীবনই ছিল। কিন্তু মানে মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কেমন সেটা যদি একটু আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকেও একটু বলতেন, যেহেতু সাবির ভাই এখন লন্ডনে আছেন। সাবির ভাই, আমরা কিন্তু নাইজেল ফারাজকেও দেখছি, জর্জ গ্যালাওয়েকেও দেখছি, দুই দিক থেকে যদি আমরা বলি, ওদের বক্তব্যের মধ্যে এরকম অনেক কিছু ছিল এবং তারা ডেমাগগ, তারা অনেক রকম কথা বলছেন যেগুলি, কিন্তু তাদেরকে যে ডিল করা হয়েছে, আমরা কি আমাদের যে কথাগুলি শুনতে ভালো লাগে বা লাগে না তাদেরকে সেভাবে ডিল করি সোশ্যাল মিডিয়ার নাম দেয়া বা ইনফ্লুয়েন্সার বলে, মানে একটু যদি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আইন আছে যে হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া বা কোনো সহিংসতায় উস্কানি দেওয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু আইন আছে এবং এটা ফৌজদারি অপরাধ এগুলা। কাজে আপনার যদি কেউ সামাজিক মাধ্যমে বা টেলিভিশনে এই ধরনের কোনো হত্যাকাণ্ড বা সহিংসতায় উস্কানি দেয় এবং এটা যদি আইনজীবীরা প্রমাণ করতে পারে সে দিয়েছে, আপনি ওই নির্দিষ্ট অপরাধের জন্য ওই নির্দিষ্ট ব্যক্তিকে বিরুদ্ধে মামলা করবেন। কিন্তু ওই চ্যানেল তো আপনি বন্ধ করতে করা ঠিক হবে না, কারণ তাহলে ওটা হয়ে যাবে চ্যানেলের কন্ট্রোল। বা একটা সোশ্যাল মিডিয়া সাইট আপনি বন্ধ করে দিতে পারেন না, কারণ সে কোনো এক জন্মে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। ওইটার জন্য যে ব্যক্তি করেছে, যা করেছে, ওই স্পেসিফিক ওই ক্রাইমের জন্য তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া যেতেই পারে যদি আইন থাকে, এবং বাংলাদেশে এরকম আইন আছে। কাজেই এই দেশেও কিন্তু একইভাবে জিনিসটা চলে। এটা মিডিয়া হোক আর যেই হোক, এখানে যদি কেউ কোনো অপরাধ করে তার বিরুদ্ধে মামলা হবেই। আপনি দেখেন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড নামক যে সাপ্তাহিক পত্রিকা ছিল, বিশাল 125 বছরের পুরনো পত্রিকা, সানডে পত্রিকা, তার যে সম্পাদক ছিল, পরে সে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের প্রেস সচিব বা হেড অফ কমিউনিকেশন ছিল। সেই কমিউনিকেশন হেড থাকা কালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে এবং বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কি ঘটনা? তারা বেআইনিভাবে একটা মৃত মেয়ের টেলিফোন ভয়েস মেসেজ হ্যাক করেছিল। এটা ইনভেশন অফ প্রাইভেসি এত স্ট্রং। তারপরে এবং চিরকালের জন্য পত্রিকাটা, এবং হ্যাঁ, তাকে রিজাইন করতে হলো এবং জেল খাটতে হলো, এবং মালিক সেই পত্রিকাটাই বন্ধ করে দিল। চিরকালের জন্য পত্রিকাটা বন্ধ হয়ে গেল। এবং এটা কারণ ছিল যে ওই একটা অপরাধ না, সে মালিক জানতো যে এই কাজটা একেবারে ধারাবাহিকভাবে করা হয়েছে তার পত্রিকায়, এবং ওইটার থেকে রেহাই পাওয়ার জন্য সে পত্রিকা বন্ধ করে দিচ্ছে। তাহলে একের পর এক মামলা আসতো, একের পর এক ঘটনা বেরোতো। কাজেই আপনাকে শক্তভাবে, মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে মিডিয়া হোক, যদি কোনো অপরাধমূলক কাজ হয়, যদি কেউ করে, সেটাকে ওই সুনির্দিষ্ট অপরাধের জন্য ওই সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু চ্যানেল বা সাইটকে বন্ধ করা, এটা হয়ে যাবে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ আমার মতে। আমি একটু দীপু ভাইয়ের কাছে একটু রাজনৈতিক তাৎপর্যের জায়গায় একটু আসতে চাই। দীপু ভাই, আমরা নানা রকম কথা শুনছি, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে যাচ্ছে, সেইটার ব্যাপারে আপনাদের মন্তব্য একটু শুনতে চাচ্ছে। এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সাথে জামায়াতের একটা প্রকাশ্য বিরোধও আমরা একসময় দেখছি, এখন আবার জামায়াতের সঙ্গে যাওয়া, আমরা বিএনপির সাথে যাওয়া প্রসঙ্গও শুনছি। এইগুলির রাজনৈতিক তাৎপর্যটা কি আপনি যদি একটু বলতেন। যে সাবির ভাই কথাটা শুরু করেছিলেন যে তৃতীয় পক্ষ আমাদের আছে কিনা, তো এনসিপি তো আমাদের মধ্যে জুলাই বিপ্লব এবং অন্যান্য নানা কারণে নানা আশা জাগিয়েছিল, তো ও দ্বিতীয় পক্ষের মধ্যে উনাদের মানে প্রথম বা দ্বিতীয় পক্ষের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়াটা সেটা কেমন হবে, বিএনপির সঙ্গে হোক আর জামায়াত ইসলামের সঙ্গে হোক, সেটা জানতে চাচ্ছি। আর শুধু দর্শকদের একটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। আফ্রিদি আহমেদ, উনি বলছেন, খালেদুদ্দিন ভাই, আপনাকে কখন দেশে মাটিতে দেখবো? আপনি দেশে এসে কি তারেক রহমান ইন্টারভিউ নেবেন সরাসরি? আমি তো দেশে নির্বাচনের আগে অবশ্যই আসবো, ফেব্রুয়ারি মাসেই আসবো, কিন্তু তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিবেন কিনা সেটা আমি জানি না। আমি গত 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই চেষ্টায় কোনো ফল প্রকাশ হয় না। আমাদের প্রশ্ন অবশ্য সাবির ভাইয়ের জন্য আছে, যে সাবির ভাই চেষ্টা করেছিলেন কিনা উনি যখন চাকরিতে ছিলেন, সেই প্রশ্ন আমাদের আছে, সেটা আমরা পরে করবো। দীপু ভাই, আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা কোনো তৃতীয় পক্ষ না পেয়ে তাকে প্রথম বা তৃতীয় পক্ষের সাথে যুক্ত হয়ে যেতে দেখা আমাদের জন্য আসলে ভালো কি খারাপ, বা কিভাবে দেখেন আপনি? আসলে এনসিপি একটা বিপাকের মধ্যে পড়ে গেছে। তারা তৃতীয় শক্তি হিসাবে তারা একটা জোট করার চেষ্টা করছিল, কিন্তু সাড়া পায়নি। কারণ যেসব দলগুলোকে নিয়ে তারা চিন্তা করছিল যে তাদের শক্তি দিয়ে হচ্ছিল না, সুতরাং আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা একটা বড় আকারের জোট করতে চাচ্ছিল, এবং সেই জোট নির্বাচনে লড়বে এমন একটা চেষ্টা ছিল তাদের। কিন্তু যেহেতু কেউ বিএনপির দিকে, কেউ জামাতের দিকে, ওই আসনটা হয়ে গেছে মূল বিষয়। অর্থাৎ পার্লামেন্টে যদি আমি না যাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না, এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে। এবং এনসিপি যাদেরকে ডেকেছে তারা আসলে সরে গেছে, যেমন গণ অধিকার পরিষদ, তারপরে ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের,
এই দলগুলি কিন্তু ছিল, এক পর্যায়ে ছিল, কিন্তু পরে সরে গেছে। বিএনপি যখন কি তাদেরকে সিট দিয়েছে, এখন তারা যখন দেখলো যে সবাই যখন সরে গেছে, তখন আমরা কি করি? তখন তারা একবার দৌড়াচ্ছে বিএনপির দিকে, একবার দৌড়াচ্ছে জামাতের দিকে। এখন বিএনপি যে কটা আসন দিতে চায় খুবই কম, 8 থেকে 10টা, সেখানে জামাত দিতে চায় সম্ভবত 25 থেকে 30টা। এখন ওরা চিন্তা করতেছে যে কোন দিকে যাব, কিন্তু তারা ইতিমধ্যে বুঝেছে। আজকে আমি এই জোটের একজন নেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে আমরা এই ক্ষেত্রে আপোষ করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আসলে অর্জন হয়নি। লক্ষ্যটা ছিল একটা তৃতীয় শক্তি হিসাবে গড়ে ওঠা, কিন্তু মানে জোটের মধ্যে একটা প্রবল হলো, যদি আমরা পার্লামেন্টে না যাই তাহলে আমাদের কোনো লক্ষ্যই পূরণ হবে না ভবিষ্যতে। সুতরাং এখন যে কোনো ভাবে হোক, হয় জামাতের সাথে না হয় বিএনপির সাথে জোট বেঁধে আমাদের নির্বাচনে যাইতে হবে। এই জন্য তারা দুইভাবেই আলোচনা শুরু করছে, এবং মূলত নাহিদ ইসলাম এই আলোচনাটা করছেন। সম্ভবত যেটা ধারণা করা হচ্ছে যে জামাতের দিকেই আপাতত পাল্লা ভারী, কারণ জামাত অনেকগুলো আসন দেবে। সাবির ভাই, এই পক্ষের মধ্যে যদি আমরা প্রথম দুই পক্ষের মধ্যে বা এখন যে দুই পক্ষ আছে তাদের মধ্যে যদি আমরা একীভূত হইতে দেখি, সেইটা আপনার কাছে কেমন লাগে? সেটা যদি আপনি আমার বলতেন, যে বিপ্লবের শক্তি বা তারুণ্যের শক্তি বলে যাদেরকে আমরা আশা করেছিলাম, তাদের উপর ভর করেছিলাম। এটা হচ্ছে একটা, বলবো এই জুলাইয়ের ঘটনার পর এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে যে নেতৃত্ব বেরিয়ে আসলো তাদের কোনো দল ছিল না। অতীতের যখন এই ধরনের গণ আন্দোলন হয়েছে তখন যারা ছাত্র নেতা ছিল তারা হয় বিএনপির নেতা, না হলে আওয়ামী লীগের নেতা ছিল। 69-এ ছিল আওয়ামী লীগের, 71-এ ছিল আওয়ামী লীগের, 90-তে বিএনপির ছাত্র দলের নেতারা নেতৃত্ব দিল এবং বিএনপিতে জয়েন করলো, কিন্তু এদের কোনো দল ছিল না। কিন্তু এদের দল গঠন করার পরামর্শ দিয়েছিলেন প্রফেসর ইউনূস নিজে। এটা তিনি ফাইন্যান্সিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি তাদেরকে অ্যাডভাইস করেছি যে তোমাদের আইডিয়াগুলো টেবিল আনার জন্য একটা দল করো, তাহলে তোমরা এই দলীয় আলোচনায় বসতে পারবে। কিন্তু যেটা হলো যে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের ছিল, মিডিয়ার অনেক নজর তাদের উপর ছিল, ম্যাসিভ কাভারেজ পেত। একটা ছোট নতুন দল হিসেবে তাদের যত পাওনা তার চেয়ে অনেক অনেক বেশি কাভারেজ পেত। তারপরও তারা কিন্তু কোনো জনগণের মনে কোনো দাগ কাটতে পারেনি। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে যে ওদের অনভিজ্ঞতা, এবং তারা যে কোনো ধারাবাহিক রাজনীতির মধ্যে দিয়ে আসেনি। সেটার জন্য তারা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হবে, জনগণের সাথে কিভাবে মানে মোবিলাইজ করবে জনগণকে তাদের পক্ষে, সেই জিনিসটা তাদের এই কোনো আইডিয়া ছিল না। যার ফলে এই অবস্থা যে তারা এক ধরনের মানে কি বলবো, যে কোনো মানে ডিরেকশনহীন একটা পার্টি হয়ে গেছে। তাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে কিভাবে কয়েকটা নেতাকে পার্লামেন্টে পাঠানো যায়। কয়েকটা নেতা পার্লামেন্টে পাঠালে কিন্তু কিছুই হবে না। দলটা কিন্তু এখনো পার্লামেন্টের বাইরে থেকেও কিন্তু একটা, ওই যে শফিকুল আলমের যে বিখ্যাত প্রেশার গ্রুপ, হ্যাঁ, একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতে পারে। তারা কিন্তু মানে রাজনৈতিক দলগুলোর উপর একটা নৈতিক চাপ সৃষ্টির জন্য কাজ করতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং সাবির ভাই, দেবু ভাই। মানে আওয়ামী লীগের তো 350 জন এমপি ছিল শেখ হাসিনা সহ। সেই 350 জন এমপি কিন্তু কোনো কাজেই আসে নাই আসলে। হঠাৎ করে সবাই মিলে এত এমপি হইতে চাইতেছে কেন? সবাই এমপি হইলে কি হবে? আমি এই জিনিসটা কিন্তু আসলে ঠিক বুঝতে পারতেছি না। যদি দেশ আসলে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সিস্টেম না হয়, প্রতিষ্ঠা যদি ঠিক না, কারণ এমপিদের যে ভূমিকা ছিল আগে, এখনো সেই ভূমিকাই আছে। যে ক্ষমতা ছিল, অক্ষমতা ছিল না, সেটা এখনো আছে। তাদের যে ওই ডিউটি ফ্রি গাড়ি, সেটা এখনো আছে। তাদের যে থোক বরাদ্দ, উন্নয়নের জন্য থোক বরাদ্দ, সেটা এখনো আছে। সো লাভ লোকসান দুদিকেই আছে। কিন্তু একটা মানে রাজনীতি করলেই যেন মনে হয় যে এমপি হতে হবে, নাহলে তাদের কোনো ভূমিকা থাকে না। এইটা ঠিক না। মানে পার্লামেন্টের বাইরেও কিন্তু অনেক ভূমিকা পালন করা যায় যদি আপনি সেটা করতে চান। আপনি হেফাজতে ইসলামকে দেখেন, তারা তো রাজনীতি করতে চায় না, তারা তো পার্লামেন্টে যেতে চায় না, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় প্রেশার গ্রুপ। তারা কিন্তু সরকারকে একেবারে তটস্থ রাখে সারাক্ষণ, হ্যাঁ, শুধু একটা ইস্যুতে। এবং গত 15 বছরে আমরা আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে শাপলা মানে ওই মে মাসের 5 মে তাদের ওই কাণ্ডের পর থেকে সারাক্ষণই হেফাজতকে বিভিন্নভাবে যতভাবে সন্তুষ্ট করা যায়, এবং হেফাজত তাকে কওমি জননী উপাধি দিয়েছে, তাকে মানে যতভাবে সন্তুষ্ট করা যায় তত চেষ্টা করেই গেছে সরকার তাকে। আমার মনে আছে শেখ হাসিনা সরকার হেফাজতের একটা ধমকেই আমি বলবো পাঠ্যপুস্তকে 50টার বেশি পরিবর্তন করছিল একটা দাবির প্রেক্ষিতে। মানে একসাথে যে অমুক লেখকের লেখা থাকা যাবে না, ওইটার একটু করা যাবে না, বইয়ের ছবি পাল্টাইতে হবে। এগুলি কিন্তু শেখ মুজিবের মূর্তি বসানো হলো না যাত্রাবাড়ি, হেফাজতের প্রতিবাদের, রাইট। এবং ওনারা যেইটা যখন বলছে তখন, এবং মানে সাংঘাতিক রকম, কিন্তু মানে হেফাজতকে প্রতিরোধ করার জন্য মামুনুল হককে জেলে নিয়ে যেতে হচ্ছে অন্য একটা কারণে, মানে যেই কারণের সাথে আসলে তার রাজনৈতিক বক্তব্যের কিন্তু